আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনায় বিএনপি, তারেক রহমান গণতন্ত্রের পথ প্রদর্শক মন্তব্য। আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে করে জামায়াত। আওয়ামী লীগের মতো আরও অনেক দলের নির্বাসনে যাওয়ার শঙ্কা। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। শুধু রাজনীতিতে গণতন্ত্র নয়, গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের পথ প্রদর্শক। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের দোয়া অনুষ্ঠান আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। স্বৈরাচারের সাথে আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1991 সালের নির্বাচন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, আর 2008-এর নির্বাচন ছিল পাতানো। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। যারা দেশে গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে, তারা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন মঈন খান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, উন্নয়ন অংশীদার হিসেবে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হিসেবে কাজ করতে চায়। পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, তবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলাতে চায় না দেশটি। The Ambassador of the Republic of China, People's Republic of China, called on the acting chairman, Mr. Tareq Rahman. The meeting was held in a very cordial atmosphere. China has been a long-standing, important development partner of Bangladesh. The ambassador exchanged pleasantries with the leader on his historic return on 25th December, and the acting chairman expressed China would continue to be an important development partner of Bangladesh.
মনোনয়নপত্র যাচাইয়ের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বৈষম্যের অভিযোগ এনে জামায়াতে ইসলামী বলেছে, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা বলেন, অতীতের মতো নির্বাচন করতে গেলে আওয়ামী লীগের মতো নির্বাসনে যাবে আরও দল। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 3 দিনে নির্বাচন কমিশনে আপিল হয়েছে 295টি। নাজিব বেগের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন বুধবার সকাল 10টা থেকেই নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে আসতে থাকেন প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকের অভিযোগ, যাচাইয়ে ছোটখাটো কারণেই বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। নির্বাচন কমিশন ছোট ছোট বিষয়গুলোকে জেলা পর্যায়ে সমাধানের সুযোগ রাখতেন একটা দিনের জন্য, এই কষ্টটা হতে হবে। আমি আশা করি যে আমাদের এই প্রধান নির্বাচনী কমিশনার আমাকে আবার বৈধ হিসেবে গণ্য করবেন। বিকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নানা বিষয়ে একটি দলকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার কারচুপির নির্বাচন হলে পরিণতি সুখকর হবে না, শঙ্কা জানায় দলটি। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারাও এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসনে যাবে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা ইসিকে জানিয়েছে দলটি। জানানো হয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনার বিষয়ে আলোচনা করেছে জামায়াত। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাতে আগামী নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। আর পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে। বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। তিনি বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভড অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে অন্যান্য সংবাদ। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি স্পষ্ট এই কথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যে এই সিদ্ধান্ত নিয়েছে তা আইসিসিকে বোঝানোর জন্য নতুন করে চিঠি দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায়, কিন্তু আইসিসি এ বিষয়ে
এখনও কিছুই জানায়নি। নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন করে আইসিসিকে ব্যাখ্যা দেবে বাংলাদেশ। এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপোষ নয়। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। সিদ্ধান্তে অনড় থেকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখার, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি খেলার স্থান পরিবর্তনে সম্মত না হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ বিপিএল টি20। বিপিএলের 12তম আসরের মাঝ পথে এসে মোস্তাফিজ এবং টি20 বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়েই আলোচনার ঝড় উঠছে নিয়মিত। মোস্তাফিজের শান্ত ভাব যেমন শক্তি যোগাচ্ছে, তেমনি সম্মান বিসর্জন না দিয়ে বিসিবি এবং কোচরা নমনীয় হচ্ছেন বিশ্বকাপ খেলার পক্ষে। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। ভোরের সূর্য ওঠার আগেই সংবাদ প্রকাশিত হয় ভারতে গিয়েই টি20 বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নয়তো পয়েন্ট খোয়াতে হবে টাইগারদের। এমন সংবাদকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি দেয় বিসিবি। একই সঙ্গে এই ইস্যুতে ভারত সরকার, বিসিসিআই এবং আইসিসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পক্ষে বাংলাদেশ। আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের দেশের সম্মান, আমাদের দেশের সম্মানের জন্য যে জিনিসটা রাইট সেটাই করতে হবে। আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রিকেটিং ফিউচার, আমাদের ক্রিকেটের স্বার্থে যেটা রাইট ডিসিশন হবে সেটাও আসলে নেওয়া উচিত। যে স্পোর্টস ক্রিকেট এর সাথে পলিটিক্স ইনভলভ করা উচিত না। সো স্পোর্টস যত আমরা পলিটিক্সকে বাইরে রাখতে পারবো তত আমাদের জন্য ভালো। আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ায় যখন উত্তাল দেশ, তখন রংপুর রাইডার্সের হয়ে নির্ভর হয়ে খেলছেন দ্য ফিজ। অনুশীলনে না এলেও তার প্রতি সমর্থন সকলের। মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কি এবং ওর ফোকাস এরিয়াটা কি, বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে। আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে। তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই, মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোলেবল কাজগুলো কি কি। 9 জানুয়ারি শুক্রবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের রংপুর রাইডার্স। একদিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএল সিজন 12। তবে টক অফ দ্য কান্ট্রি মুস্তাফিজ এবং টি20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কিনা। গুজব অনেক থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আইসিসি এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী মহল একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে, এতে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জনতার দলের মহাসচিব আজম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান বলেন, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে তাদের আধিপত্য হারিয়ে ভারত উস্কানির পথ বেছে নিয়েছে।
দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে। দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়। গতকাল মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে একটা বিশেষ দল। নির্বাচনের কোনো লেভেল ফ্রেম নাই, তারপরেও আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু নির্বাচন আগে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা ও জনকল্যাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ডিগ্রি যেমন সুযোগ তৈরি করে, তেমনি শিক্ষা দায়িত্ব এনে দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে ৩,০০০-এর বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ভালো ফলের জন্য স্নাতক পর্যায়ে চ্যান্সেলর্স গোল্ড মেডেল, স্নাতক পর্যায়ে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্যের স্বর্ণপদক পেয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে আধিপত্যবাদ বিরোধী যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে এনসিপি নেতাকর্মীরা বাড্ডার শাহজাদপুরে জড়ো হয়ে বাড়িধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল শুরু করেন। হাইকমিশনের কাছাকাছি যাওয়ার আগেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সামনে এগোতে না পেরে শাহজাদপুর সড়কে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সীমান্তে তখন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল। ফ্রান্স ও বসনিয়ায় তীব্র তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপ জুড়ে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। চলতি বছর অনুকূল আবহাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। সার, কীটনাশক সহ উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। খেতে রোগবালাই কম, তাই অধিক ফলনের আশা করছেন কৃষক। প্রকৃতি সংবাদ। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বনাঞ্চল থেকে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে হরিণটি উদ্ধার করা হয়। সে সময় আব্দুল হাকিম নামে এক শিকারীকে আটক করেন বনরক্ষীরা। কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদ এবং 7টি বস্তা উদ্ধার করা হয়। গাইবান্ধায় বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার হয়েছে। তীব্র শীত থেকে বাঁচতে দীর্ঘ পথ পাড়ি দেয়ায় দুর্বল হয়ে এসব শকুন ধরা পড়ছে লোকালয়ে। হিমালয় গৃধিনী শকুন সহ পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতা সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সচেতন সমাজ। এবারে রয়েছে বাণিজ্য সংবাদ।
দেশের চিকিৎসা ক্ষেত্রে বৈশ্বিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে যাত্রা শুরু করলো অত্যাধুনিক প্ল্যাটফর্ম ভার্চু কেয়ার বিডি। রাজধানীর গ্রিন রোডের ল্যাবেজ ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন ভার্চু কেয়ার বিডির ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবেজের কর্ণধার সাকিব শামীম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও শরীফ আবেদ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইমার্সিভ সিমুলেশন এবং এআই প্রযুক্তির সমন্বয়ে ভার্চু কেয়ার বিডি ডিজাইন তৈরি করা হয়েছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।